মুজাহিদের বাড়ি ভাঙ্গি নাই, নিজামীর বাড়ি ভাঙ্গি নাই, গোলাম আজমের বাড়ি ভাঙে নাই ওই মুক্তিযোদ্ধারা যারা ক্ষমতা ছিল, দেশ স্বাধীন করেছিল, রাজাকার বলে তাদের বাড়িতে ভেঙে দেওয়ার কথা ছিল, সেগুলি ভাঙা হয় নাই তো। আমি ট্র্যাডিশনের কথা বলছি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলছি। যদি ওই দিন তারা এই কাজ না করে থাকে, আজকে কেন আপনারা করবেন? কষ্টটা এই জায়গায়। দিন আমাকেও যদি জনগণের বিরুদ্ধে যে পালিয়ে যেতে হবে, সেদিন কি আমার ঘর বাড়ি আপনি ভেঙে দিবেন? সেদিন কি সারা দেশে আমাদের যত লোকজন আছে তাদের ঘর বাড়ি ভেঙে দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিবেন? এটা ট্র্যাডিশন হয়ে যাবে, এটা উদাহরণ হয়ে যাবে। এই উদাহরণ আপনারা সৃষ্টি করতেছেন বুঝে না বুঝে। যাদের নাম উচ্চারণ করছি তাদের বাড়ির কিন্তু আছে বহাল, বাড়িও বহাল আছে। তারা যদি, আপনার প্রতিপক্ষ যদি আপনার উপরে যদি অত্যাচার না করে থাকে, আপনার বাড়ি ঘরে যদি স্থাপনায় হামলা করে না থাকে, আপনি তাদের গুলি কেন হামলা করছেন, উস্কাচ্ছেন? আমি পৃথিবী চিনতে পেরেছি, আমি আমাকে চিনতে পারিনি। বিশ্বকে দেখা হয়েছে আমার, নিজেকে দেখতে পারিনি। আমি নিজেকে শাসন করতে পারি না, আমি রাষ্ট্র শাসন করতে চাই। আমি নিজেকে শাসন করতে পারি না। ডায়াবেটিসের রোগী মিষ্টি দেখলে লোভ সামলাইতে পারি না। অর্থটা হলো আমি আমাকে শাসন করতে পারি না, আমি রাষ্ট্র শাসন করতে চাই। এই লোভ লালসা যাদের মনে উদয় হয়েছে, তাদের কাছ থেকে বারবার মানুষ পথ পাকাতে হবে এবং ভুল সিদ্ধান্তের দিকে তারা এগিয়ে যাবে। আজকে একটা কথা বলি, উনি তো শাহিনুর ভাই একজন সেনা কর্মকর্তা। একটা দুঃখের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক এর নাম হলো জেনারেল এমএজি ওসমানী। দেখেন, সকল সেক্টর কমান্ডারের নামের সাথে বীর উত্তম আছে, হাসিনুর রহমানের নামের আগে দেয় বীর প্রতীক আছে। 864টা পদক স্বাধীনতার জন্য বন্টন করা হয়েছে। যিনি সকলের উপরে ছিলেন সিএনসি, তার নামের সাথে কিন্তু একটা পদক দেওয়া হয়নি। কত বড় দুর্ভাগ্য জাতি আমরা। যিনি সিএনসি সর্বাধিনায়ক, দেখেন জেনারেল ওসমানীর নামের সাথে কোনো বীরুত্তম, বীর প্রতীক, কিছুই নেই, তাকে কোনো পদক দেওয়া হয়নি। আরেকটা দেখেন, সকল সেক্টর কমান্ডাররা আপনার পদক পেয়েছে, খালি পান নাই কেন? কে? যিনি প্রতিবাদ করেছিল দেশের পক্ষে, সেই মেজর জলিল সাহেব পদক পেতে ব্যর্থ হয়েছেন। তার যে নাকি টুয়েসি শাহজাহান উমর, সেও কিন্তু বীরত্ব। এ হলো রাষ্ট্র, এ হলো ফানি। আজকে আমরা কি চাই দেখেন, এমন অবস্থা ছিল জিয়াউর রহমানের মাজারকে পারে না হাসিনা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে। আমরা ক্রিশ্চিয়ান লেকের উপরে একটা আপনার এই কি জানি বলে, এই যে এই রাস্তা পার হওয়ার জন্য একটা ব্রিজ ছিল, সেটাকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছিল বন্যার সময়, এখান থেকে তুলে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল এই ব্রিজ। অর্থাৎ ক্ষোভ থেকে মানুষের ক্ষোভ জন্ম নেয়। তবে একটা কথা আমি বলি, আমাদের পরে যিনি এসেছিলেন, আমাদের একজন বিজ্ঞ লয়ার আমাদের বাংলাদেশের, উনি যদি আমেরিকাতে আছেন, আবার আমাদের একজন প্রবাসী একজন ভাইও একটা সুন্দর একটা আইডিয়া দিয়ে গেছে। আজকে যদি আপনাদের কাছে আমি এইভাবে ধরি, আমাদের বাংলাদেশে কিন্তু বেশ রাস্তাব আছে, ব্রেস্টেড প্রপার্টি আছে আমাদের দেশে, মানে পরিত্যক্ত সম্পত্তি। কিরকম? আদমজি জুট মিল পাকিস্তানেরা ফেলে চলে গিয়েছিল, বাওয়ানি, করিম, আপনার এই সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠান পাকিস্তানিদের ছিল। স্বাধীনতার পরে এগুলি কিন্তু ওরা ফেলে চলে গিয়েছিল। সেদিন যারা নাকি রক্ত দিয়েছিল, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, যদি তারা ভাবতো যে এই পাকিস্তানিরা আমাদের গুলি করে মা বোনরা হত্যা করছে,
আমাদের পরিবার পরিজনকে নির্যাতন করেছে, সেহেতু ওদের এই সম্পত্তি আমরা রাখবো না। তখন কিন্তু এই দেশের 7.5 কোটি মানুষ ইচ্ছা করলে আদমজি মিলের ইট শুদ্ধ নিয়ে যেতে পারত। করিম জুট মিল, ভাওয়ানি জুট মিল, ভাওয়ানি টেক্সটাইল, এদের একটা স্থাপনাও থাকতো না যদি তারা ওই মনের মধ্যে ওই খারাপ জিনিসটা পোষণ করত। কিন্তু স্বাধীনতার পর কি হলো, এই সমস্ত সরকারি এই সব সম্পত্তিগুলি সব সরকার জাতীয়করণ করে ফেলেছিল এবং আজও এই সমস্ত সম্পত্তিতে পাটকল বলেন, অন্যান্য কলকারখানা বলেন, সেগুলিতে আমাদের দেশের নাগরিকরা এখনো চাকরি করেন, খালি এক্সেপ্ট আদমজি পিজেট হয়েছে, আর অন্যান্য মিলগুলি কিন্তু অক্ষত অবস্থায় আছে। সেখানে আমাদের লোকজনেরাই চাকরি বাকরি করে। যদি আমরা ধরি এইভাবে, আমার ভাইরা অনেকে যেভাবে বলছেন, আমারও ক্ষোভ আছে, আমারও দুঃখ আছে। খুব প্রশমনের কিছু কিছু ধারা থাকে হাসিনুর ভাই। আপনাকে একটা কথা আমি আপনাদের সামনে আজকে হাজির করি। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগের ভাষায় গোলাম আজম দালাল ছিল। গোলাম আজম সাহেবের মগবাজারে যে বাড়িটা এখনো তো আছে নাকি, সেই দিনের যারা রক্ত দিয়েছিল, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল, তারা তো গোলাম আজমের বাড়িটাকে ভাঙ্গে টুকরা টুকরা করে দিতে পারো যে সে রাজাকার, রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা চায় না, অর্থাৎ তার কোনো কিছু এই দেশে রাখা যাবে না। পারত কিনা? পারত তো। এই 32 নম্বরের পরের বাড়িটার নাম হলো 31 নম্বর। ওই বাড়িটা হলো ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীদের। এর 2 বাড়ি পরে হলো সালমান রহমানদের, তার মানে ওর বাপ মন্ত্রী ছিল, প্লট পাইছে ফজলুর রহমান সাহেবের। এর আরো এক বাড়ি পরে আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুদের বাড়ি, তার বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিল। ওইভাবে প্লটগুলি পাইছে। তাহলে এই ফজলুল কাদের চৌধুরীর বাড়ি স্বাধীনতা বিরোধিতা টুকরা টুকরা করতে পারত, তাদের রাঙ্গুনিয়াতে যত প্রপার্টি সব ভেঙে চুরে দিতে পারতো তখনকার মুক্তিযোদ্ধারা। আমাদের মুজাহিদি ভাই যে মারা গেছেন ফাঁসিতে, ওনাদের খাবাসপুরে গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, 400 থেকে 500 বিঘার জায়গার উপরে ওনাদের মাদ্রাসা আছে, এতিমখানা আছে, মসজিদ আছে এবং ওনাদের বাড়িঘর আছে। স্বাধীনতার পরে তো কেউ, মুজাহিদ সাহেবের বাবার নাম হলো মাওলানা আব্দুল আলী সাহেব, ওনারা বড় হুজুর বলতো, সব মুক্তিযোদ্ধারা যায় তাকে সালাম করতো, মানে বড় হুজুর বলতো, ওনার কাছে সবাই লেখাপড়া করছে ওই মাদ্রাসায়। কই, তারা তো সেই বাড়িটা ভেঙে দেয়নি। আজকে যে যুক্তি আপনারা নিয়ে আসতেছেন বাড়ি ভেঙে দিবে, ওই যে আমার প্রবাসী বন্ধু একটা কথা বলছে, আর এই যে আমাদের উকিল সাহেব, এই সরকারি সম্পত্তি হিসাবে অধিগ্রহণ করেন, আইনের এটার বিধান আছে। অধিগ্রহণ করে যে 2000 ছাত্ররা প্রাণ দিয়েছে, এগুলি টেন্ডার করে বিক্রি করে এই টাকা তাদের পরিবারকে দিয়ে দেন। এবং আওয়ামী লীগের এই সমস্ত গুন্ডা বদমাইশরা যারা নাকি আমাদের লুটপাট করে বিভিন্ন সম্পত্তি করছে, সম্পত্তি অধিগ্রহণ করেন করে আমাদের এতিমখানার যে এতিম ছেলেরা আছে তাদের জন্য ফিক্সড ডিপোজিট করে দেন ব্যাংকে। কিন্তু ভেঙে গুঁড়ো করে দিলেন, ওই যে আমার ভাইটা বলছে যে এখন বালিক হয়ে গেল, এটার তো কোনো রেজাল্ট আসবে না। সরকার আছে, সরকার মানে সরকার থাকা অবস্থায় এরকম হচ্ছে, আগুন জ্বলছে, ভাঙাভাঙি হচ্ছে, এটা তো সরকারের ভাবমূর্তির প্রশ্ন। আমি যারা ভাঙছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি, শুনে না পা, আমি রাজনীতি করি, কথা কিন্তু ওইভাবে বলি না। আমি কথা বললে এটা হিসাব করবেন। মুজাহিদের বাড়ি ভাঙ্গি নাই, নিজামীর বাড়ি ভাঙ্গি নাই, গোলাম আজমের বাড়ি ভাঙে নাই ওই মুক্তিযোদ্ধারা যারা ক্ষমতা ছিল, দেশ স্বাধীন করেছিল, রাজাকার বলে তাদের বাড়িতে ভেঙে দেওয়ার কথা ছিল, সেগুলি ভাঙা হয় নাই তো। আমি ট্র্যাডিশনের কথা বলছি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলছি। যদি ওই দিন তারা এই কাজ না করে থাকে, আজকে কেন আপনারা করবেন? কষ্টটা এই জায়গায়। কিসের সরকার? আগে মনের কথা, আমি যেটা বলছি যে আমার মনকে আমি শাসন করতে পারি না, আমি রাষ্ট্র শাসন করার জন্য চেয়ারে বসছি। আগে তো আমার মাইন্ড সেট আপ করতে হবে যে এদেরগুলি যদি কাউন্টার পার্ট না করে থাকে তাহলে আমরা এদেরগুলি করব কেন? এই মাইন্ডটা সেট আপ হওয়া উচিত তো এই ছেলেদের। আপনারা বললে তো বলবেন যে রবি ভাই তো রাগী মানুষ, অনেক কথাই বলে। শুনেন,
দুর্ভাগ্য আমাদের। সেটা হলো হাসিনা হলো ডাস্টবিনে, আমাদের উপদেষ্টারা হলো সব লাল গালিচের উপরে, আমাদের আহত এবং যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, সেই সমস্ত লোকেরা যমুনার সামনে প্রধান উপদেষ্টার গেট ভাঙতে হয় চিকিৎসার দাবিতে। আমার ছেলেদেরকে আমি স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করবে, পিতামাতার সেবা করবে। তারা হলে এখন, আগে ছিল হাসিনার আমলে মগের মুল্লুক, আর এখন দেশটা হয়েছে মবের মুল্লুক। মব করার জন্য তো আমার ছেলেকে ওখানে পাঠায়নি। বহুত কষ্ট করে টাকা কামাই করি, পরিবার চালাই, আর ছেলেদেরকে লেখাপড়া করার জন্যই ওই টাকা ব্যয় করি। কেউ তো এসে দিয়ে যান নাই, তা আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আপনার ফ্রি দিব, কেউ কি দিছেন? দেন নাই তো। আমার ওই ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? অন্ধকারের অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনারা এটা ভালো করছেন না। সেজন্য আমি শুরুতেই বলেছিলাম 32 নম্বরে পছন্দ ধরেছে, এর লেজেও পছন্দ ধরবে। আস্তে আস্তে দেখা যাবে বাড়ি ভাঙবে। আপনার আমি একটা ইতিহাস বলি, আপা ভাইও আছে, আশরাফ ভাইও আছে, আমাদের বহু মুক্তিযোদ্ধা যে সন্তান, আমি এটা বলি, যারা নাকি মুক্তিযোদ্ধা দাবি করে, তাদের পরিবারের 10%, ওনাদের মনে ঘুম এসে গেছে। জি। না না, বাচ্চা চারা, তারা রাজাকার ছিল। আর একটা লেসেন, এই যে আওয়ামী লীগের আমরা কাউয়া কাদের, ওবায়দুল কাদের, সে কিন্তু আজকে তো ওনার মুক্তিযুদ্ধ বাড়িও ভাঙা হয়েছে, কাউয়া কাউয়া হ্যাঁ, বলে। ওই বলতে, এই যে বলে শুনেন, কোম্পানিগঞ্জে থানার উনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ওনার জেলা কমান্ডার ছিল বেলায়েত সাহেব, উনি ছিল কোম্পানিগঞ্জ উপজেলার মানে থানার কমান্ডার, বিএলএফ এর কমান্ডার ছিলেন ওবায়দুল কাদের। সে আইসা দেখলো যে তার চাচা রাজাকার ছিল, এই ওবায়দুল কাদের নিজে তার চাচাকে হত্যা করছে। সেন্টিমেন্ট মানুষকে কখন, মানুষ, এই জন্যই বললাম, যদি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আমার যে তরুণ বন্ধুরা, আমার সন্তান সমতুল্য বাবারা, যদি নিজামীর বাড়ি হামলা না হয়ে থাকে, গোলাম আজমের মগবাজারের বাড়িতে কেউ যদি ডিল না দিয়ে থাকে স্বাধীনতার পরে, মুজাহিদের বাড়ি যদি কেউ ভেঙে না থাকে, ফজলুল কাদের চৌধুরী, সবুর খানদের বাড়ি যদি কেউ হামলা না করে থাকে, দয়া করে আপনারা একটা ট্রেডিশন তৈরি করবেন না। জাতির জন্য বহু ক্ষতি হয়ে যাবে, বহু জাতি, এটা যুগ যুগ বহু বছর এটা কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু খুব খারাপ। রাজনীতিতে আজকে আমরা আছি, কালকে আমি থাকবো না। আওয়ামী লীগের হাসিনা পলাই গেছে না, একদিন আমাকেও যদি জনগণের বিরুদ্ধে যাই পালাই যেতে হবে। সেদিন কি আমার ঘর বাড়ি আপনি ভেঙে দিবেন? সেদিন কি এই সারা দেশে আমাদের যত লোকজন আছে তাদের ঘর বাড়ি ভেঙে দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিবেন? এটা ট্রেডিশন হয়ে যাবে, এটা উদাহরণ হয়ে যাবে। এই উদাহরণ আপনারা সৃষ্টি করতেছেন বুঝে না বুঝে। যাদের নাম উচ্চারণ করছি তাদের বাড়ির কিন্তু আছে বহাল, বাড়িও বহাল আছে। তারা যদি, আপনার প্রতিপক্ষ যদি আপনার উপরে যদি অত্যাচার না করে থাকে, আপনার বাড়ি ঘরে যদি স্থাপনায় হামলা করে না থাকে, আপনি তাদের কেন হামলা করছেন? উস্কাচ্ছেন, উস্কাইয়া কিছু করতে পারবেন না।